রামপুর গ্রামে বাস করত রমেশ। ডাল ভাত আর মটনের দোকান ছিল রমেশের। গ্রামের সবাই রমেশের দোকানের মটন খুব পছন্দ করত। একদিন রাজু নামে এক ব্যক্তি এলো রমেশের হোটেলের সামনে। এই গ্রামে সে নতুন এসেছে। দাদা, আমাকে 1 প্লেট মাটন দিন। আপনাকে তো প্রথম দেখলাম। আপনি কি রামপুরে নতুন এসেছেন? হ্যাঁ দাদা, আমি এই গ্রামে নতুন। আপনার দোকানের মাটনের খুব নামডাক শুনেছি, তাই তো চলে এলাম। আচ্ছা বেশ, আপনি বসুন, আমি ভাত আর মাটন নিয়ে আসছি। বাহ, মাটনটা খেতে তো ভালোই হয়েছে। তবে এরকম ভাত আর মাটন তো আমিও বানাতে পারি। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। রমেশদার দোকানের পাশে আমিও একটা হোটেল খুলবো, ভাত আর মাটন বিক্রি করব। মনে তো হচ্ছে ভালোই বিক্রি হবে। কয়েকদিনের মধ্যেই রমেশের দোকানের সামনে একটা ডাল ভাত আর মটনের দোকান খুলল রাজু। রাজুর দোকানে রাজু বসেছিল এবং খদ্দেরদেরকে সে ডাকছিল। আসুন বাবু, আসুন। টেস্টি টেস্টি গরম গরম ভাত আর মাটন খেয়ে যান, তাড়াতাড়ি আসুন। বাজারের মানুষেরা রাজুর ডাক শুনল, কিন্তু রাজুর দোকানে কোনো লোকই এলো না। সে হতাশ হয়ে থাকে। সারা দিন ধরে এত ডাকাডাকি করলাম, কিন্তু কেউই তো এলো না। এভাবে চললে কি আর হবে? তবে মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে এটা তো এখন নয়, 2-1 দিন পরে চেষ্টা করব। মনে তো হয় কাজ করবে। এভাবেই 2-1 দিন চলে যায়। এই কয়দিনে কিন্তু রাজুর ভালো বিক্রি হয় না, বেশি খদ্দেরও আসে না। এই দেখে রমেশের মন শান্তি হলো। আমি তো ভেবেছিলাম যে রাজুর জন্য আমার দোকানে বিক্রি কমে যাবে, কিন্তু আমার দোকান পুরনো হওয়ায় এখনো চলছে। রাজু যখন দেখল যে তার বিক্রি ভালো হচ্ছে না, তখন তার ওই বুদ্ধিটার কথা মনে পড়ল। এখন তো ভালো বিক্রি হচ্ছে না, তাহলে এখন থেকে সেই বুদ্ধিটা ব্যবহার করতে হবে। এখন রাজুর দোকানের নাম বদলে রাজুর মটন লিখে দেয় এবং খদ্দেরকে ডাকাডাকি করে। আসুন বাবু, আসুন। রাজুর মাটন খেয়ে যান, দামেও কম, শরীরের পক্ষেও ভালো। আসুন আসুন। এই শুনে একটি লোক রাজুর দোকানে গেল এবং বলল, ও রাজুদা, তো তোমার মটন কত করে দিচ্ছ? মাত্র 80 টাকা প্লেট। আচ্ছা, তাহলে 1 প্লেট দাও তো দেখি। আপনি বসুন, আমি দিচ্ছি। এই বুদ্ধিটা রাজুর কাজে লেগেছিল। যাক, তাহলে এই বুদ্ধিটা কাজে লাগলো। এইদিকে রমেশ মাথায় হাত দিয়ে তার দোকানে বসে আছে। হে ভগবান, এখন আমি কি করব? কোথায় যাব আমি? সব খদ্দেরগুলো রাজুর দোকানে চলে যাচ্ছে। এখন আমার ব্যবসা কিভাবে চলবে? এমন সময় রমেশের ভাই রাহুল আসে রমেশের দোকানে। কি গো রমেশ দাদা, দোকানে বসে একা একা কি বিড়বিড় করছো? কি আর বলবো দুঃখের কথা ভাই রাহুল, সব খদ্দের রাজুর দোকানে রাজুর মাটন খাওয়ার জন্য চলে যাচ্ছে। আমি সকাল থেকে বসে আছি, কোনো খদ্দেরই তো আসছে না। আমি আর কি করব দাদা, আমাদের দোকানেও খদ্দের আসবে। আমি তাহলে আসি দাদা। ঠিক আছে ভাই রাহুল, আমিও দোকান বন্ধ করে বাড়ির দিকে যাব। এই বলে রমেশও দোকান বন্ধ করে রাহুলের সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে রমেশ তার স্ত্রীকে তার দুঃখের কথা বলে। বুঝলে মালতী, ওই রাজুর মাটনের দোকানের জন্য আমার দোকানে খদ্দের প্রায় নেই বললেই চলে। তুমি খালি পরিশ্রম করতে থাকো, বিধাতা যা লিখেছেন তাই তো হবে। তাই করতে হবে, ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। বাবা, তুমি ভরসা রাখো, একদিন আমাদের দোকানে অনেক বিক্রি হবে, তুমি দেখো। তুই ঠিক বলছিস রে মা পূজা, তোর কথাই যাতে সত্যি। এইভাবে 2-1 মাস কেটে যায়। এখনো রমেশের দোকানে তেমন একটা বেচাকিনি হয় না। সব লোক এখনো রাজুর মটনই পছন্দ করে। একদিন যখন রমেশ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখল
রাজু একটি গাছের পাশে কি সব বিড়বিড় করছে। রমেশ এই বিড়বিড় শুনে রাজুর পাশে আড়াল থেকে শুনছিল। এই ওষুধটার জন্য আমার ব্যবসা ভালোই চলছে। এই ওষুধ খেয়ে সবার নেশা আমার এই মাটনের দিকেই রয়েছে। না, এখন যাই, কৌটোটা দোকানে রেখে দিই, না হলে কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে রাজু দোকানের দিকে চলে যায়। ও, এই জন্যই সব লোকেরা রাজুর মাটন খায়। এই ওর রহস্য। এই খবরটা তো জমিদার মশাইকে জানাতেই হবে। না, তাড়াতাড়ি আমি আর রাহুল গিয়ে জমিদার মশাইকে কথাটা বলে আসি। জমিদার মশাইকে কথাটা বলার জন্য রমেশ রাহুলের বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে বলে, কিরে রাহুল, বাড়িতে আছিস? ওর সাথে কিছু কথা আছে। বলো রমেশ দাদা, কি হয়েছে? ওই রাজু মাটনের মধ্যে নেশার ওষুধ মেশায়, আমি বাজার থেকে আসার সময় শুনতে পেলাম। তাহলে দাদা কি ভাবছো গো? ভাবছি এই ব্যাপারটা জমিদারের কানে পৌঁছে দিয়ে আসি। তা যা বলেছ, জমিদার মশাই ছাড়া তো আমাদের আর গতি নেই। তাহলে চল জমিদার বাড়ি। এই গ্রামের জমিদার ছিল খুব নরম মনের মানুষ এবং ভালো মানুষ। এইদিকে রমেশ রাহুলের সাথে জমিদারের বাড়ির সামনে পৌঁছে যায়। কিরে রমেশ, তোরা হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে? এই যে জমিদার বাবু, ওই রাজু আছে না, সেই রাজু তার দোকানের মাটনের মধ্যে নেশার ওষুধ মেশায়। এতে অনেক মানুষের অসুখ হয়েছে। এর কিছু একটা ব্যবস্থা করুন। কি বলিস রে রমেশ? রাজুর এত বড় সাহস? রমেশের এই কথা শুনে জমিদারের চাকর ভুবন বলল, হ্যাঁ জমিদার বাবু, আমার কয়েকদিন আগেই সন্দেহ হয়েছিল। আমিও একদিন ওর দোকানের মটন খেয়েছিলাম। তারপরের 2-3 দিন আমার রোজ রাজুর দোকানের মটন খেতে ইচ্ছে করতো। আমার পেট খারাপ হওয়ায় আমি আর খাইনি। ও, এখন বুঝলাম। ঠিক আছে, কাল সকালে আমি ভুবনকে নিয়ে রাজুর দোকানে যাব। রমেশ আর রাহুল, তোরাও সকাল সকাল রাজুর দোকানের সামনে চলে আসবে। ঠিক আছে জমিদার বাবু, আপনার কথা মতো সকাল সকাল পৌঁছে যাব। ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমরা এবার এলাম। ঠিক আছে, সাবধানে যাস। এই বলা মাত্রই রমেশ এবং রাহুল সেখান থেকে চলে যায়। সেদিন রাতে রমেশ আর মালতী বসেছিল। বুঝলে মালতী, জমিদার মশাইকে তো বললাম, দেখি কাল কি হয়। তা জমিদার মশাই কি বললেন? বললো যে কাল রাজুর দোকানের সামনে আসতে। কাল নাকি ফেসলা হবে। ঠিক আছে, এখন রাত হয়েছে, এখন ঘুমাও, কালকে সকালে আবার যেতে হবে। পরের দিন সকালে রাজুর দোকানের সামনে সবাই চলে আসে এবং জমিদার বাবু মাত্র এসেছে। কে রে রাজু, তুই নাকি তোর মাটনের মধ্যে নেশার ওষুধ মেশাস? না, না তো, আমি কোনো ওষুধ মেশাই না তো। ওই রমেশ আপনাকে মিথ্যে বলছে। তাই নাকি? তাহলে তোর রান্না করে ওই বোতলের মধ্যে ওটা কি? কোনটা? না না, আমার দোকানে কোনো বোতল নেই। রাজু মিথ্যে কথা বলছে। যদি বিশ্বাস না হয় তাহলে রাজুর রান্নাঘরে গিয়ে দেখুন জমিদার বাবু, আছে কিনা। তাহলে তাই হোক। এই বলে সবাই রাজুর রান্নাঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি রান্নাঘরে একটা ওষুধের বোতল রাখা আছে। কে রে রাজু, তুই তো মিথ্যা কথা বলছিস। আর তুই তো ভালো মতোই জানিস যে আমার মিথ্যা কথা একদম সহ্য হয় না। রাজুর শাস্তি হলো গোটা গ্রামকে রাজু একা 2 দিন খাওয়াবে। এটাই রাজুর শাস্তি। জমিদার মশাই, আপনার কোনো তুলনা হয় না। জমিদার মশাইয়ের জয় হোক। এখন থেকে রাজু আর কোনো ওষুধ মটনে মেশায় না, আর রমেশের ব্যবসা আবার আগের মতো হয়ে গেল।